সুন্দরবনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে নমস্কার। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। বাঘ এবং সিংহের মতো শিকারী প্রাণীগুলো তাদের দিকে কেউ তাকিয়ে আছে টের পেলে সাধারণত আর হামলা চালায় না, যে কারণে বাঘ সবসময় তা শিকারের পিছন থেকে হামলা চালায়। সুন্দরবনে মধু সংগ্রহের সময় মৌ শিকারীরা তাদের মাথার পিছনে একটি মুখোশ বেঁধে রাখেন। সেই মুখোশের চোখ জোড়া তাকিয়ে আছে বলে মনে হয় মুখোশ ব্যবহারকারীর ওপর বাঘ হামলা চালানো থেকে বিরত থাকে। সুন্দরবন নামক বন অঞ্চলের ওপর প্রথম সার্ভে চালানোর কৃতিত্ব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে রয়েছে। 1757 সালে মুঘল বাদশাহ দ্বিতীয় আলমগীরের কাছ থেকে এই বন অঞ্চলের স্বত্বাধিকার লাভ করে ব্রিটিশ প্রতিষ্ঠানটি, যার 12 বছরের মাথায় তারা সুন্দরবনের প্রথম সার্ভে প্রকল্প শুরু করে। জেনে অবাক হবেন, স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তার কারণে সেই সার্ভে করা হয়েছিল ফার্সি ভাষায়। এর ধারাবাহিকতায় 1860 সালে এই বন অঞ্চলটির রক্ষণাবেক্ষণের জন্য তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার বেঙ্গল প্রদেশে একটি বন বিভাগ চালু করা হয়। এই বিভাগের সদর দপ্তরটির অবস্থান ছিল বর্তমান বাংলাদেশের খুলনা জেলায়। সুন্দরবনের জীব বৈচিত্র্য নিয়ে কথা বলতে গেলে অবধারিতভাবে প্রথমেই যে প্রাণীটির কথা বলতে হবে সেটি রয়্যাল বেঙ্গল টাইগার। আক্ষরিক অর্থে রাজসিক এই প্রাণীটি তার হলুদের ওপর কালো ডোরাকাটা রঙের জন্য বিশ্বখ্যাত। এই প্রজাতির পূর্ণবয়স্ক পুরুষ সদস্যদের নাক থেকে লেজের ডগা পর্যন্ত গড় দৈর্ঘ্য প্রায় 10 ফুট। তবে এর মধ্যে প্রাণীটির লেজের দৈর্ঘ্যই প্রায় 3 ফুটের মতো। এদের গড় ওজন 200 থেকে 250 কেজির মতো হয়ে থাকে। তবে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় বাঘটির ওজন ছিল পুরো 300 কেজি। প্রকৃতিতেই প্রাণীগুলো নিভৃতচারী হয়ে থাকে। এরা বন্য শূকর, হরিণ এবং মহিষের মতো প্রাণী শিকারের মাধ্যমে জীবন ধারণ করে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পুরো দক্ষিণ এশিয়ায় আনুমানিক 2500-এর মতো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এর শতকরা 10 ভাগই সুন্দরবনে বসবাস করে। রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি সুন্দরবনের বাসিন্দা বন্য প্রাণীদের মধ্যে রেসাস বানর, চিতল হরিণ, ধূসর মাথা, মেছো ঈগল, নীল মাছরাঙা, নোনা পানির কুমির এবং করাত মাছ উল্লেখযোগ্য। এছাড়া ইরাবতী ডলফিন। তবে নদী দূষণের কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বাঘের মতো এই বনে বসবাসকারী অনিয়ন্ত্রিত সুন্দর চিতল হরিণের অস্তিত্ব হুমকির মধ্যে রয়েছে। একসময় পুরো সুন্দরবনে কয়েক লাখ হরিণ ঘুরে বেড়ালেও বর্তমানে এর সংখ্যা কমে 30,000-এ নেমে এসেছে। আর এই বন অঞ্চল থেকে এরই মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর তালিকায় রয়েছে জাবান রাইনোসরাস নামক এক প্রজাতি শিংবিহীন গন্ডার। উদ্বেগের বিষয় হলো বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন ক্রমে সংকুচিত হচ্ছে। 200 বছর আগেও ব্রিটিশদের প্রচলিত সার্ভে অনুযায়ী এই বনাঞ্চলের আয়তন ছিল প্রায় 17,000 বর্গ কিলোমিটার বা 42 লাখ একরেরও বেশি। এই সংকোচনের পিছনে জনসংখ্যা বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগেরও হাত রয়েছে। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় প্রায় প্রতি বছরই একাধিক ঘূর্ণিঝড় আঘাত আনে। আর কয়েক বছর পরপরই মহাশক্তিশালী একটি ঘূর্ণিঝড় এই এলাকায় তাণ্ডব চালিয়ে যায়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2007 সালে এক ঘূর্ণিঝড় সিডরের আঘাতেই সুন্দরবনে শতকরা 40 ভাগ উজাড় হয়ে যায়। সেই
ক্ষতির মাত্রা পুরোপুরি বুঝে ওঠার আগেই 2 বছরের মাথায় এই বন অঞ্চলে ফের আঘাত হানে আয়লা নামের বিধ্বংসী আর একটি ঘূর্ণিঝড়। ওই ঝড়েই সুন্দরবনে বিদ্যমান জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাকৃতিক কারণের মতো সুন্দরবন ধ্বংসে মানবসৃষ্ট কারণের ভূমিকাও অনেক। এর মধ্যে প্রথমে রয়েছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি। 2007 সালে ইউনেস্কো পরিচালিত এক গবেষণার ফলাফল অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ প্যারিস জলবায়ুর চুক্তি শর্তগুলো পূরণে ব্যর্থ হলে এই শতকের শেষ নাগাদ বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা 45 সেন্টিমিটার বা 1.5 ফুট পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তেমনটা হলে সুন্দরবনের শতকরা 75 ভাগই হারিয়ে যাবে বলে জানিয়েছেন গবেষকরা। এছাড়া সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত একাধিক জলধারা গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহার করা হয়, যার ধারাবাহিকতায় পণ্যবাহী জাহাজগুলো দুর্ঘটনার মুখেও পড়ে। 2014 সালে এই বনের শিলা নদীতে সাউথ অ্যান্ড স্টার 7 নামের একটি পণ্যবাহী জাহাজ ডুবে গিয়েছিল। দুর্ঘটনার সময় জাহাজটিতে 3.5 লাখ লিটারের বেশি ফার্নেস অয়েল ছিল। দুর্ঘটনার পর সেই জ্বালানি তেল প্রায় 350 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ায় সুন্দরবনের জীববৈচিত্র্যের বিপুল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে আশার ব্যাপার হলো রয়্যাল বেঙ্গল বাঘ এবং তার কারণে সুন্দরবন সংরক্ষণের প্রতি স্থানীয় মানুষের আগ্রহ রয়েছে। বাংলাদেশ এবং ভারত দুটো দেশই এই বাঘকে তাদের জাতীয় প্রাণীর মর্যাদা দিয়েছে। তাই আশা করা যায় জাতীয় প্রাণী ও তার বাসস্থান বাঁচাতে দুটো দেশে তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবে। আর তাদের সম্মিলিত চেষ্টার ফলে অনন্যয় বনাঞ্চলটি রক্ষা পাবে, এমনটাই আশা বিশ্ববাসীর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়।